যে সম্প্রতি জামাতের একজন সংসদ সদস্য যখন সংসদ সদস্যরা এরকম কথা বলেন তখন আমাদের আলোচনা না করে উপায় থাকে না। তিনি একটু বাজে বলেছেন। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যের একটা অংশ টেনে তিনি বলেছেন এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, এমন মন্তব্য করা হয়েছে। এরপর তিনি আসলে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী বলেছেন। আপনি কি মনে করেন যে আসলে এই যে সংসদ সদস্যরা বা যারা রাজনীতি করছেন তারা যখন, বিশেষ করে জামাত ইসলাম তো এখন বিরোধী দল, তারা যদি এরকম মন্তব্য করেন তাহলে এটা আমাদের মানে কিভাবে নেব আমরা? দেখুন, এগুলো হলো ট্যাগিংয়ের যে একটা রাজনীতি আমাদের এখানে চলছে। ভিন্ন মতাবলম্বীকে রাজনীতিকভাবে বিরোধিতা না করতে পেরে কোনো একটা ট্যাগ দিয়ে অপদস্থ করা, সামাজিকভাবে হেয় করা, সেগুলো। কিন্তু আমি আমার সহ আলোচকদের এবং আজকের পার্লামেন্টের আলোচনা থেকে আমি আরও দুটো কথা বলতে চাই। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার দেখছি সংসদে এবং বাইরেও, যে একটা মুখরোচক কথাবার্তা বলে সংস্কারের জায়গা থেকে মনোযোগ সরিয়ে ফেলা। আমাদের বর্তমান যে সংসদ এবং এই মুহূর্তের যে বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এটা হলো 1973 সালের বাস্তবতার মতো। 1973 সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে একটা সংসদ গড়ে উঠেছিল। 2025-এর সংসদ একটা গণ অভ্যুত্থানের পটভূমিতে। আজকে বিএনপি যখন বলে, বা বিএনপির নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা বলেন যে জনগণ আমাদের ভোট দিয়েছে, ফলে সংস্কার প্রশ্নে আমরা ডিসাইড করব কি হবে, মানে সারবত্তা তো ওনাদের বক্তব্য এটা। জনগণ বিএনপিকে ভোট দিয়েছে সরকার পরিচালনার জন্য, এটা ঠিক, কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রশ্নে আপোষ করে তো পারবে না। গণ অভ্যুত্থানের আপোষ করার প্রশ্নে তো ভোট দেয় নাই, সেটা সেই গণ অভ্যুত্থানের অংশে সে গণভোট দিয়েছে, আর সরকার পরিচালনার জন্য বিএনপিকে পছন্দ করেছে। একইভাবে 73 সালে যখন নির্বাচন হয়, ওই নির্বাচন অস্বচ্ছ ছিল, কিন্তু সেই নির্বাচনে স্বচ্ছ হলেও আওয়ামী লীগ জিতত। আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছিল সরকার পরিচালনার জন্য, কিন্তু আওয়ামী লীগকে এই জন্য ভোট দেয় না যে মুক্তিযুদ্ধের চেতনা একটু কম হলেও তুমি বাস্তবায়ন করতে পারো, তোমাকে অনুমতি দিলাম। তখনও যেমন মুক্তিযুদ্ধের চেতনার পুরো বাস্তবায়ন চেয়েছিল মানুষ, এবারও বিএনপির মাধ্যমে মানুষ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পুরো বাস্তবায়ন চায়। এই যে আজকে বলা হচ্ছে 6 বলে আমরা 12 করেছি, 6 বলে 300 করেছি, কারা? এই যে 6 বলে আপনি যাত্রাবাড়িতে গণ অভ্যুত্থানের দিনগুলো তো দেখেন, কারা প্রাণ দিয়েছিল? যাত্রাবাড়ির মানুষ প্রাণ দিয়েছিল। কারা আন্দোলনে নেমেছিল? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু গণ অভ্যুত্থানে শহীদ হয় নাই, যাত্রাবাড়ির শ্রমিকরা শহীদ হয়েছিল। তো এই যে গত 18 মাস এবং গত 2 মাস মিল, এই যে 20 মাস গেল, বিএনপি এবং জামাত ইসলামী এখন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, তারা ওই গণ অভ্যুত্থানের শহীদদের, শ্রমিকদের জন্য কি করলো? তারা এখন 2 দল দাবি করছে গণ অভ্যুত্থানের এজেন্সি নিয়ে। কেউ 6 বলে 12 রানের দাবি করছে, কেউ 300 রানের দাবি করছে, কিন্তু রান তো করেছিল শ্রমিকরা এবং ছাত্ররা। তাদের জন্য গত 20 মাসে কিছু কি হয়েছে? এখন আমাদের সহ আলোচক বললেন যে সংসদে বিতর্ক হওয়া ভালো, এটা ভালো, কিন্তু সংসদকে মানুষ বিতর্কের ক্লাব, একটা বিতর্কের প্রতিযোগিতার স্থল হিসেবে দেখতে চায় না। সংসদকে দেখতে চায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের আলোচনায়। আজকে দেখুন, এই সংসদে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষার বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। কে কতটুকু এজেন্সি নেবে, গণ অভ্যুত্থানের মালিকানা কার কতটুকু, সেটা নিয়ে একটা মুখরোচক কথাবার্তা, প্রতিযোগিতা, এগুলো দেখছি, এবং তারই প্রতিফলন ঘটছে টকশোতে, পত্রিকায়, সমাজে। অর্থাৎ সমাজকে এই বিতর্কে দিয়ে একটা মোহজালে, মরিচিকায় আবদ্ধ করা হচ্ছে। এর কারণ হলো কি? দেখুন, গণ অভ্যুত্থান করলো শ্রমিকরা, ছাত্ররা, কিন্তু সংসদে আসলেন ব্যবসায়ীরা। এই সংসদের 80% সদস্য কিন্তু ব্যবসায়ী, তাদের মধ্যে বহু ঋণ খেলাপিও আছেন। তো এই সংসদে আমি এরকম যদি হয়, মানে প্রবণতা যেটা দেখা যাচ্ছে, যদিও অনেক দিন এখনো বাকি, মাত্র 1 মাস গেল, মানে তাহলে কিন্তু মানুষ হতাশ হতে থাকবে, এবং মানুষের হতাশাকে যদি গুরুত্ব দেওয়া না হয়, তাহলে কিন্তু আরেকটি গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হবে। আজকে আপনি যেটা শুরুতে প্রশ্ন করলেন, একজন সংসদ সদস্য জ্বালানি মন্ত্রীর কাছে তো জ্বালানি বিষয়ে প্রশ্ন উত্থাপন করবে, কথা বলবে। সংসদ সদস্য, জামাত ইসলামের সদস্য, ওই মন্ত্রীকে ট্যাগ দিচ্ছেন নাস্তিক হিসাবে। এর মানে হলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে
মানে সমাজে কালচারাল বিষয়ে সমাজকে বিভক্ত করা। এবং এখানেই আমার মনে হয় প্রধান দল, বিরোধী দল এবং প্রধান দলের ভিতরে একটা সমঝোতা দেখছি সংসদে এবং সংসদের বাইরে। বিএনপি এবং জামাত ইসলামের নাম সহ আমি বলছি, তাদের ভিতরে একটা সমঝোতার রাজনীতির আলামত দেখা যাচ্ছে, যেখানে মুখরোচক এই ধরনের বিতর্ক হবে, ট্যাগিংয়ের রাজনীতি হবে, তাদের কর্মীদের এভাবে বিভক্ত করে রাখা হবে, জনগণকে বিভক্ত করে রাখা হবে। সমঝোতার রাজনীতি কি দেখছেন আপনি শুধু জামাত এবং বিএনপির মধ্যে, নাকি জামাত জোট এবং বিএনপি? হ্যাঁ, এই জোট, জামাত তো জামাত জোট মানে জামাতি, অন্যদের তো জামাতের ভোট পেয়েই তারা জিতে এসেছে, এবং বিএনপি জোটেও বিএনপির ভোট পেয়ে তারা জিতে এসেছে। ফলে এই দুই দল এবং মানেই দুটো জোট, দুটি ধারা, কিন্তু তারা আসলে একটি ধারা আকারে মনে হলো যেন জামাত আর বিএনপির জোটটা আসলে ভাঙেনি। সেই যে গত 15 বছরে যেই জোটটা ছিল, তারা একসাথেই তো ছিল, সেই যেন একটা নীরব বোঝাপড়ার ভিতর দিয়ে এগুচ্ছে। এবং দেখুন, গণ অভ্যুত্থান, জাতীয় সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সংবিধান নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে, মানে কারিগরি বিষয়গুলো নিয়ে, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা জুলাই সনদে আছে ভিতরে কর্মসূচি আকারে, কন্টেন্ট আকারে, সেই কন্টেন্ট নিয়ে কোনো বিতর্ক হচ্ছে না। স্থানীয় সরকার নিয়ে তো কোনো বিতর্ক হচ্ছে না, অন্য কোনো বিষয়ে বিতর্ক হচ্ছে না। বিতর্ক হচ্ছে কে কয় বলে কয় রান করেছে, এটা দুর্ভাগ্যজনক। তাহলে আপনি জি, ঠিক আছে, আমি এখন আপনাকে দুটো প্রশ্ন করি। একটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে জুলাই সনদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, কে ডিসাইড করবে আসলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? এখন এটা নিয়ে আমরা দেখেছি যে একটি আলোচনা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের যে কমিটি ছিল, সেই কমিটিতে আমরা বিস্তর আলোচনা দেখেছি, লম্বা সারাদিন ধরে রাজনৈতিক দলের নেতারা যাচ্ছে এবং আলোচনা করছে। সেখানে তো মোটামুটি এক ধরনের আলোচনা করে একটা জায়গায় গেছে, এবং সেই আলোচনাটা একরকম আমরা করলাম, যেখানে আসলে ব্যারিস্টার অসীম বললেন যে আমরা সেখানে কোন যে বিষয়গুলোতে একমত হয়েছে সেটা তো ইমপ্লিমেন্টেড হবে, যেগুলো হবে না সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। তাহলে এর বাইরে আপনি আর নতুন করে এখানে কোন জিনিসটা বলে আপনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করব এবং দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ, গণ অভ্যুত্থানের পরে হাজার হাজার গ্রাফিতি আঁকা হয়েছিল, ছেলেরা মেয়েরা এগুলো করেছে। এখন একটা কথা আপনাকে বলি, আমি শেষ করি। আচ্ছা, গ্রাফিতি আঁকা হয়েছে, না আমি শেষ করি। এবং শুধু সেইটা নয়, গণঅভ্যুত্থানের পর 11টি কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনগুলোর রিপোর্ট কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের ওইখানে সবগুলো রিপোর্ট প্রতিবেদনের আলোচনা আসেনি। বিএনপি এবং জামাত ইসলামী তো সেগুলো নিয়ে এখন কথা বলতে পারে সংসদে, এবং তাদের নিজেদেরও সংস্কার এজেন্ডা নিয়ে করতে পারে। বিএনপির 31 দফা আছে, যদিও সেটা অনেক পুরনো। জামাতেরও নির্বাচনী ইশতেহারে অনেক সংস্কার প্রস্তাব আছে, তো তারা তো আলাপ করবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে, সেগুলো নিয়ে, এবং সংসদেই হতে হবে। আপনার কাছে হ্যাঁ, গ্রাফিতি যদি মোটা দাগে আমরা যেগুলো আছে সেই গ্রাফিতি থেকে আমরা যদি একটা লাইন টানতে চাই, সেটা হচ্ছে আসলে একটা রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষা সেখানে প্রতীয়মান ছিল, এবং সেই সংস্কারের আকাঙ্ক্ষাকে মাথায় রেখেই এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটি করা এবং আলোচনা করা। জুলাই সনদের আলোচনা সেগুলো আসেনি। দেখুন, জুলাইয়ের কালে সবচেয়ে বড় বিষয় ছিল পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, এবং নারীদের অধিকারের বিষয়েও সেখানে কথা বলা দরকার ছিল, সেগুলো নিয়ে এখন সরকারি দল বিরোধী দল তো আলাপ করতে হবে। তারা তো কে কয় রান করেছে সেটা নিয়ে আলোচনা শুনতে চাই না আমরা। রান তো করেছে শ্রমিক এবং ছাত্ররা, রান কোনো রাজনৈতিক দল ওইভাবে করতে পারেনি, করেওনি। কিন্তু তারা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে, আমাদের নির্বাচনী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিপূর্ণ কিন্তু বৈধ, সুষ্ঠুভাবে ভোট হয়েছে, সেই বৈধ পদ্ধতিতেই তারা সংসদে এসেছেন, ব্যবসায়ীরা সংসদ দখল করেছেন, কিন্তু তাদের উপর জনগণের কিন্তু চাপ আছে, জনগণ নজর রাখছে, সেটাই আমি বলতে চাই।